মাছ বিক্রি করে বাড়ির পথে হাঁটছি আমি আর বাবলু। আমি করিম হোসেন, পেশায় একজন জেলে। মাছ ধরে মাছ বিক্রি করে আমার সংসার চলে। আজ সব মাছ বিক্রি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। অন্যদিন মাছ বেশি থাকলে বাড়ি ফিরতে আরও অনেক রাত হয়। বাবুল আমার থেকে 2 বছরের ছোট। সেও আমার মতো মাছ ধরে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে। একই পাড়ায় আমাদের বাড়ি, তাই প্রায়ই আমরা হাট থেকে একসাথে বাড়ি ফিরি, একসাথে নদীতে মাছ ধরতে যাই। আজ কেমন বেচা কিনা করলে করিম ভাই? আর বলিস না, মাছ যা ধরেছিলাম সব বিক্রি হয়ে গেছে। গতকাল রাতে বেশি মাছ পাইনি। আমারও একই অবস্থা। অন্যরা ভালোই রোজগার করেছে। কাল রাতে বেশি মাছ ধরলে সব বিক্রি হয়ে যেত। হাটের অবস্থা আজ রমরমা ছিল। আমারও তাই মনটা খারাপ। অন্যদিন বেশি মাছ পেলে মাছ বিক্রি হয় না। আজ কম মাছ থাকায় মাছের চাহিদা আবার বেড়ে গিয়েছিল। ঠিকই বলেছ ভাই। আজ রাতে মাছ ধরতে যাবে? তুমি কি বলো করিম ভাই? মাছ তো ধরতেই হবে, না হলে কাল হাটে বেচবো কি? কিন্তু আমি ভাবছি অন্য কথা। আকাশের অবস্থা ভালো না, কাল বৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তো ভালোই হয়, কাল বৈশাখীর রাতে বেশি মাছ পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে রাতে দেখা হবে। আমি বাবলুর কথায় রাজি হয়ে গেলাম। হাতের অবস্থা ভালো না। আজ রাতেও যদি মাছ না ধরি তাহলে 2 দিন পর পুরো পরিবারকে না খেয়ে থাকতে হবে। আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই। তারপরও বউয়ের কথায় সামান্য কিছু সঞ্চয় করার চেষ্টা করি। সেই টাকায় 2টা দিন কোনো রকম চলতে পারবো, কিন্তু তারপরে থাকতে হবে অনাহারে। যেহেতু বৈশাখ মাস চলছে, 2 দিন পরে বেচা বিক্রি বন্ধ হয়ে যাবে। ঝড়ের কারণে মানুষ হাটে আসতে পারবে না, তখন ঘরবন্দি অবস্থায় থাকতে হবে। তাই যা বিক্রি করার আজকালকের মধ্যেই করতে হবে। এরপর হাট বন্ধ থাকবে, লোকজন বাড়ি থেকে আর বেরোবে না। বাবলুর সাথে এই কালবৈশাখীর ঝড় নিয়ে গল্প করতে করতে আমি বাড়ি চলে এলাম। ও করিম ভাই, ঘুমায় পড়ছো নাকি? না, ঘুমাই নাই, তোমার অপেক্ষা করতেছিলাম। তাড়াতাড়ি চলো, বৃষ্টি হওয়ার আগেই যেন মাছগুলা বাড়ি নিয়ে আসতে পারি। আমারও একই কথা, চল। কালবৈশাখীর রাত, আকাশ প্রচন্ড মেঘলা হয়ে আছে। নিস্তব্ধ এই রাতের বেলায় ঝিঝি পোকাদের ডাক আর মাঝে মাঝে শিয়ালের হাঁক ডাক শোনা যাচ্ছে। ঠান্ডা বাতাস হওয়ার কারণে একটু শীত শীত লাগছে। অন্যদিন এই রাতের বেলা একা নদীতে মাছ ধরতে গেলে ভয় ভয় করত। 2 জন থাকায় আমরা বেশ গল্প করতে করতেই নদীর ঘাটে রওনা হলাম। বাড়ির থেকে স্বর্ণলতা নদীতে পায়ে হেঁটে গেলে 15 মিনিটের মতো সময় লাগে। আমরা 2 জনে নদীর ঘাটে এসে পৌঁছালাম। নদীতে আজ অন্য দিনের থেকেও অনেক বেশি ঢেউ বইছে। ঢেউয়ের স্রোতের শব্দে মাছ ধরতে একটু অসুবিধা হলেও আজ আমরা 2 জনে অনেক মাছ ধরি। মাছ নিয়ে আমি আর বাবলু খুশি মনে বাড়ির পথে হাঁটছি। আজ অন্য দিনের থেকেও ভালো মাছ পেয়েছি। দুজনে 2টা মাছের ঝুড়ি হাতে নিয়ে হাঁটছি। দেখেছো করিম ভাই, বলেছিলাম না আজকের রাতে আমরা মাছ বেশি পাবো? হ্যাঁ, তোর কথাই তো ঠিক। এই মাছ বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো।
ঠিক বলেছ করিম ভাইয়া। আমরা এখন একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি। অন্য সময়ে কবরস্থানের পাশ ঘেটে হাঁটতেও আমার ভয় করত, কিন্তু আজ দুজন থাকায় এত বেশি ভয় করছে না। গত সপ্তাহে এই কবরে হাবলু চাচাকে দাফন করা হয়। হাবলু চাচা জুয়ায় হেরে গিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে। শুনেছি জুয়ায় সে তার বইয়ের সব স্বর্ণ অলংকার বিক্রি করে দিয়েছে, আর তাই হাবলু চাচার বউ বাবার বাড়ি চলে গেছে। সব হারিয়ে রাগের মাথায় হাবলু চাচা বিষ কিনে এনে বিষ খায়। তাকে হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তার তাকে বাঁচাতে পারেনি। হাবলু চাচার আত্মহত্যার পর থেকে গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে। অনেকে নাকি হাবলু চাচাকে কবরস্থানের সামনে দেখেছে। তাই রাতের বেলা এই কবরস্থানের পাশ দিয়ে যেতে একটু ভয়ই করে। বাবলুর দিকে তাকিয়ে দেখি তারও একই অবস্থা। কি রে, ভয় পাচ্ছিস? একটু তো ভয় করছেই। ভয় পাস না, আমরা একসাথে আছি তো। তা তো জানি, কিন্তু মনে হচ্ছে কেউ পিছনে হাঁটছে। বলছিস কি তুই? বাবলুর কোথায় পিছনে ফিরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। পিছনে তো কেউই নেই। সব তোর মনের ভুল ধারণা। এখন তাড়াতাড়ি চল, বৃষ্টি আসার আগে বাড়ি ফিরতে হবে। কিছুক্ষণ হাঁটার পর আমারও মনে হলো কেউ যেন আমাদের পিছনে হাঁটছে। মুহূর্তে অশুভ কিছুর আতঙ্কে আমার শরীর শিউরে উঠল। আমি স্পষ্ট আরও হাঁটার শব্দ শুনছি। আমি বাবলুকে তাড়া দিতে লাগলাম তাড়াতাড়ি হাঁটার জন্য। তাড়াতাড়ি হাঁট, মনে হচ্ছে পিছনে কেউ আছে। তোমারও এখন এরকম মনে হচ্ছে? হ্যাঁ রে, স্পষ্ট হাঁটার শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু পিছনে তো কেউই নেই। আমিও সেই কতক্ষণ ধরে একই শব্দ শুনছি। ভয়ে বুকটা লাফিয়ে উঠছে বারবার। আজ কি বাড়ি ফিরতে পারবো করিম ভাই? আরে ভয় পাস না, আমরা একসাথে আছি, মনে সাহস রাখ। বাবলুকে অভয় দিচ্ছি ঠিকই, কিন্তু আমি নিজেও ওর থেকে বেশি ভয় পাচ্ছি। পিছনে কেউই নেই, অথচ মানুষের হাঁটার শব্দ। এ কি করে সম্ভব? মাছ নিয়ে আজ বাড়ি ফিরতে পারবো তো? হাঁটতে গিয়ে হঠাৎ বাবলুর পা পিছলে যায়। ওরে বাবা রে! বৃষ্টিতে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে। বাবলুকে তাড়াতাড়ি হাঁটতে বলায় বাবলু পা পিছলে মাটিতে পড়ে যায়। মাটিতে কিছু পড়ে থাকতে দেখলাম। এগুলো রক্ত না? হ্যাঁ, রক্তই তো, কিন্তু কি সর্বনাশ, এখানে রক্ত এসলো কোত্থেকে? রক্ত দেখে আমার সারা শরীর শিউরে ওঠে। বাবলুর দিকে তাকিয়ে দেখি সে এক দৃষ্টিতে মাছের ঝুড়ির দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি চল এখান থেকে, আমার এই জায়গাটা একদমই সুবিধা লাগছে না। বাবলু আমার কথাই শোনে না। এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি চল, আমার মনে হয় আমরা খারাপ কিছু নজরে পড়ে গেছি। তাড়াতাড়ি না গেলে আর রক্ষে নেই। আমি বাবলুকে অনেক বোঝানোর পরেও সে এক পাও নড়ছে না। ঠিক আছে, তুই থাক তাহলে, আমি যাই। বাবলুর উপর মেজাজটা বিগড়ে যায় আমার। একে তো এই কবরস্থান ভালো না, তার উপর খুব বড় বড় ফুটায় বৃষ্টি পড়ছে। আমি আমার মাছের ঝুড়ি নিয়ে সামনের দিকে এগোতে থাকি, কিন্তু বাবলুকে ছেড়ে যেতে একদম ইচ্ছা করছিল না। কেন যে সে এমন করছে এটাও বুঝতে পারছি না। বাবলুকে ফেলে গেলে যদি কোনো বিপদ হয় ওর। আমি বাবলুকে বোঝানোর জন্য পিছনে ফিরে তাকাই। পিছনে ফিরে দেখতেই এক মুহূর্তে আমার সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। বাবলু তার ঝুড়ি সব কাঁচা মাছ খাচ্ছে। আমি চোখ ছানা বড়া করে তার দিকে তাকিয়ে আছি। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কোনো মানুষ কি করে কাঁচা মাছ খেতে পারে? বাবলুর সারা মুখে মাছের রক্ত লেগে আছে। তাকে দেখতে অনেক হিংস্র দেখাচ্ছে। এ কি কাণ্ড! বাবলু কাঁচা মাছ খাচ্ছে কেন? বাবলু, তুই কি পাগল হয়ে গেছিস? তাড়াতাড়ি বাড়ি চল। আমি বাবলুর দিকে এগিয়ে যাব, ঠিক সেই মুহূর্তে বাবলু ভয়ঙ্কর এক চেহারা ধারণ করে, তার চোখ লাল বর্ণ করে, মুখে
কাঁচা মাছের রক্ত লেগে আছে, চোখ জল করছে। কিছুতেই ভাবলু না, তাহলে বাবলু কোথায় গেল? আমি আশেপাশে বাবলুকে খুঁজতে গেলাম। সে যে জায়গায় পড়ে গেছিল ঠিক সেই জায়গায় তার নিথর দেহ পড়ে আছে। ভয় আমার গলা শুকিয়ে এলো, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমার সামনে ভয়ঙ্কর চেহারায় যে সে বাবলু না, গত সপ্তাহে মারা যাওয়া হাবলু চাচা। হাবলু চাচা বাবলুর ঝুড়ির সব মাছ খেয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। হাবলুর অশরীরই আমার দিকে এগিয়ে আসতে আমি মাছের ঝুড়ি ফেলে দৌড়ে পালাই। জীবনে এই প্রথম অশরীরই দেখছি। লোকমুখে যা শুনেছি তাহলে মিথ্যে নয়। হাবলু চাচার অশরীরই এখনো এই কবরস্থানে ঘুরে বেড়ায়। দৌড়াতে দৌড়াতে বাড়ির উঠানের সামনে এসে জ্ঞান হারাই। তারপর আর কিছু মনে নেই আমার। পরদিন আমার জ্ঞান ফিরে আসলে আমি নিজেকে আমার বাড়ির উঠানে আবিষ্কার করি। আমার আত্মীয় স্বজনরা আমাকে ঘিরে রয়েছে, তাদের রাতের সব ঘটনা খুলে বলি। হাবলু আত্মহত্যা করার পর থেকে এই গ্রামে সবাই ভয়ে আছে। প্রায় রাতে হাবলু কবরস্থানের সামনে দাঁড়ায় থাকে। হাবলুর দাবি সে মরে নাই, তার লাশ কবর থেকে যেন উঠায় ফেলি। তো এখন হাবলু অনেক ভয়ঙ্কর হইয়া গেছে। আজ কাঁচা মাছ খাচ্ছে, কাল জীবিত মানুষ খাবে। গ্রামের হুজুর ডেকে আর একটা সুরাহা করতে হবে। কিন্তু এখন আমাদের বাবলুকে খুঁজে বের করতে হবে। কাল রাতে আমি বাবলুকে কবরস্থানের কাছে রেখে পালিয়ে আসি। চলো। গ্রামবাসী সহ আমরা সেই কবরস্থানে গিয়ে বাবলুকে খুঁজতে থাকি। বাবলু ঠিক আগের জায়গায় পড়ে আছে। গ্রামবাসীরা বাবলুকে ধরে বাড়ি নিয়ে যায়। দীর্ঘ 3 ঘন্টা পর বাবলুর জ্ঞান ফিরে, কিন্তু জ্ঞান ফিরলেও সে খুবই অসুস্থ হয়ে পড়ে। প্রচন্ড জ্বর আর বমি হয় তার। হুজুর হাবলু চাচার কবরের পাশে কোরআন তেলাওয়াত করে। এখন আর এই কবরস্থানের আশেপাশে হাবলু চাচাকে দেখা যায় না। এই ঘটনার অনেকদিন পর আমি আর বাবলু আজ হাটে যাচ্ছি মাছ বেচতে। বাবলু অনেক অসুস্থ ছিল এই কদিন। আমি বাবলুকে জিজ্ঞাসা করি সেদিন কি দেখেছিল। বাবলু জানায় সেদিন সে হাবলু চাচাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলে, আর তারপর তার কিছুই মনে নেই। বাবলুর কথা শুনে সেদিন রাতের ভয়ের মুহূর্তে আমার মনে পড়ে যায় মৃত মানুষকে চোখের সামনে কাঁচা মাছ খেতে দেখে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল ভয়ে। এই কালবৈশাখীর ঝড়ের রাতের কথা আমি কখনোই ভুলব না।